কিন্তু দুর্ভাগ্য আমাদের, এরা অনেক বড় বড় গল্প শোনায়, খেলা হবে গল্প শোনালেও কোন মাঠে যে খেলতে হবে, আসলে অন্ধকার জগতের প্রাণীরা আলোকে পছন্দ করে না, বুঝতে পেরেছেন তো? খেলা হবে কিভাবে? ভাই টেকনিকে তো খেলাবে, তোমার টেকনিক কি আছে, আমার টেকনিক কি আছে, তার বাদ দিয়ে রেফারিকে ভাড়া করে ওই পুলিশের মতো রেফারিকে যদি সাইডে নিয়ে নাও, ভাই যত ভালো প্লেয়ার হোক না কেন, ও গোল দিলে বলবে অফসাইড, আর অফসাইডে দাঁড়িয়ে গোল দিয়ে বলবে হ্যাঁ এটা বৈধ গোল। এই হচ্ছে না? আমি চ্যালেঞ্জ করে বলছি যে এমন একটা নির্বাচন ফেয়ার করে দেখাক, রেফারি নিরপেক্ষ থাকুক, তাহলে বুঝিয়ে দেবে বিরোধীরা তাদের পায়ে কত স্কিল আছে, গুনে গুনে 12খানা গোল দিয়ে ওদের ঘরে পাঠাবে। কিন্তু ওই রেফারি ভাড়া করেছে, রেফারি, রাইসম্যান, কাউন্সিল সব ভাড়া করে নিয়েছে, ভাড়া করে এখন বলছে খেলা হবে। ভাই তুই একাই খেল, যা ছেড়ে দিয়েছি মাঠ এখন। আর ছেড়ে দেওয়ার জন্য তো আবার মানে ছেড়ে দিয়ে বেশিক্ষণ বসে থাকতে পারছি না। ওই ল কলেজে আমার বোনটাকে, শুধু ওই ল কলেজের কথা বলছি না, বিভিন্ন কলেজের কথা বলছি, খোঁজ নিয়ে দেখুন সিনিয়র দাদাদের হাতে নবগতা যে সমস্ত স্টুডেন্টরা আসে কতজন কিভাবে হ্যারাসমেন্ট হয়, একটু খোঁজ নিয়ে দেখুন, অনেকে মুখ খুলতে পারে না। তবে আমি একটা কথা বলে যাই ভাই, এখানে আমার কলটা এটা রেকর্ড থাকবে, 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে হলেও বলবেন এই যে গঙ্গাপুর চৌমাথাতে এসে আইএসএফ এর এক ছেলে, এক বিধানসভার এক সদস্য বলে গিয়েছিল 20 বছর পরে প্রমাণ হবে। দেখে নেবেন 20 বছর পরে যদি এখন আপনি না জাগ্রত হন, আগামী দিনে টাকা দাও শিক্ষা নাও। এই প্রাইভেট স্কুল, এই যেগুলো প্রাইমারি স্কুল আছে, টিচার নাই, বন্ধ হচ্ছে। স্কুল কি জেসিবি দিয়ে তুলে নিয়ে চলে যাবে নাকি ভাই? মমতা ব্যানার্জি বলবে স্কুল বন্ধ হয়ে গেছে, চলো আমি কালীঘাটে এসে গ্যারেজ করে দিই, এটা হবে কি? স্কুল তো থাকবে। হ্যাঁ, 10 বছর পরে দেখবেন, 15 বছর পরে যদি আমরা না জাগ্রত হয়, ওই স্কুল থাকবে। এখন দেখবেন চুন খসে পড়ছে, বাথরুমের টয়লেটের দরজা খোলা। কোয়েড স্কুলগুলো হলে মহিলাদের টয়লেটগুলো ঠিকঠাক নাই, হাইজিনের অনেক সমস্যা। তবে 10 বছর 15 বছর পরে কি দেখবেন, ওই স্কুলে ওখানে থাকবে, ওতে দেখবেন রং চঙে হয়ে গেছে, সামনে সুন্দরভাবে একটা পার্ক হয়ে গেছে, ফুলের গাছ বসানো আছে, আর ওখানে দেখবেন অমুক কোম্পানির স্কুল হয়ে গেছে। আর আপনি আপনার ছেলেটাকে এখন 230 টাকাতে গিয়ে দিয়ে দিলেন, সারা বছর আপনাকে পড়ানোর দায়িত্ব সরকার নিচ্ছে, যেগুলো আছে। তখন কি মাস গেলে আপনাকে 2 থেকে 3 থেকে যার যে ধরনের ক্যাটাগরির টাকা পে করতে হবে, তাহলে আপনার ছেলে ওই স্কুলে যেতে পারবে। এসটি এসসি ভাইদের জন্য নতুন 3 বছর হোস্টেল করেনি, আর যেটা হয়ে আছে সেটা সেইগুলোকেও বন্ধ করার জন্য এই মমতাময়ী সরকার উঠে পড়ে লেগেছে। কারণটা কি? কারণটা এটাই, যদি আপনার হাতে পেন, বই, খাতা দিয়ে দেওয়া হয়, আপনি তো প্রশ্ন করবেন, আর আপনি প্রশ্ন করলেই তো এদের চুরি বন্ধ হয়ে যাবে। আপনি প্রশ্ন করবেন, এদের আপনাকে ঠকাচ্ছে বন্ধ হয়ে যাবে। আপনি প্রশ্ন করবেন, আপনার অধিকার আপনার বাড়িতে পৌঁছে যাবে। তাই আপনাকে প্রশ্ন করতে দেবে না, আপনাকে জানতে দেবে না, আপনাকে অশিক্ষিত মূর্খ করে রাখার সর্বাত্মক চেষ্টা এই তৃণমূল কংগ্রেস করছে। আর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, আমি ভেবে পাচ্ছি না, অনেক বন্ধুরা তৃণমূলের অত্যাচারে বিজেপি করছে, তাদের ওপর নেতৃত্বদেরকে একটু চাপ দিতে বলুন, অন্তত একটু চাপ দিতে বলুন। যে চাকরি দুর্নীতিতে একা তো আর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থবাবু যুক্ত নয়, পুরো ক্যাবিনেটের সাথে যুক্ত। এখনো পুরো ক্যাবিনেটকে ধরে জেলে ভরছে না কেন? পাড়াতে দত্তপুকুরের বিজেপি করার জন্য পিটিয়ে লাল করে দিচ্ছে তৃণমূলের লোকেরা, আর ওপরে তৃণমূলের নেতার সাথে এসি ঘরে বসে চা খাচ্ছে। এই প্রশ্নগুলো কিন্তু করতে হবে। বুথের স্তরে মারামারি লাগিয়ে দিচ্ছেন, আর এসি ঘরে বসে চা খাচ্ছেন, আর ম্যানেজ করছেন, বিপদে পড়লে দিল্লিগামী ফ্লাইট ধরে চলে যাচ্ছে। আর বক্তব্য এটাই যে আমাদেরকে কিভাবে ধ্বংস করছে এই রাজ্য সরকার। আর দিনের শেষে যখন 1200 টাকা, 1000 টাকা আমার মায়ের হাতে দিচ্ছে, আর আমরা ভাবছি যে এইবার আমাদের ভালো করেছে। আরে আমার মায়ের হাতে 1000-1200 প্রয়োজন নয়, মা 1000-1200 কেন, আমি চাই 5000 দিক, তার পরিবর্তে রাষ্ট্র কাজও বুঝে নেই। কিন্তু 1000-1200 দিচ্ছেন, ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। এই যে সরকার চলছে, এটা সার্কাস চলছে, আপনাদের বলে যাচ্ছে। কারণ এ দেখায় মুসলমানদের খুব ভালোবাসি, তারপরেই দেখায় পিছড়ে বর্গের যারা আছে তাদেরকে খুব ভালোবাসি। মুসলমানদের কথা আর বলে লাভ নেই, জেলগুলোতে গেলে ভালোবাসা মমতা দিদির প্রমাণ হয়ে যাবে। 23,000 এই মুহূর্তে 23 থেকে 25,000 জেলবন্দি মানুষ আছে, তার মধ্যে 12 থেকে 15,000 মানুষ মুসলিম সমাজের আছে, নির্দোষ আছে প্রায় 10,000। ওখানে গেলে বুঝতে পারবে মমতা ব্যানার্জির ভালোবাসা কত মুসলমানদেরকে। আমি প্রসঙ্গে যাচ্ছি না। আপনার এলাকার উন্নয়নের জন্য আপনার ছেলেমেয়েরা প্র্যাকটিস করবে একটা পর্যাপ্ত পরিমাণে,
সেই খেলার জায়গা নাই। কেন আমরা স্টেডিয়ামটা চাইছি? স্টেডিয়াম হলে ওখানে উন্নত মানের প্র্যাকটিসের জায়গা পাবো। এই বিষয়ে আমি বিধানসভায় বলেছি। আপনারা জানেন মানু ভাকের লাস্ট এতে গিয়ে অলিম্পিকে কোথাও হলো, অলিম্পিকটা কোথাও হলো লাস্ট, ভুলে গেছি জায়গাটার নাম। লাস্ট অলিম্পিকে গিয়ে প্রথম যে মেডেলটা পায় পাঞ্জাব নালে হরিয়ানার মানু ভাকের নাম, ওনার একজন মহিলা। তারপরের দিনে বিধানসভায় নয়, মন্ত্রীরা যেন মন্ত্রী গিয়ে মেডেলটা নিয়ে এসেছে, এমন হাত পাপ করছিল। আমার দেখে খুব একটা সহ্য হলো না। তারপরের দিনে একটা মেনশন করেছি যে 127 জন মতো অলিম্পিকে গিয়েছে দেশের হয়ে পার্টিসিপেট করতে। পশ্চিমবাংলার কজন আছে সেটা একটু বলুন তো। কেন পশ্চিমবাংলা থেকে অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে? একটা সময় ছিল পশ্চিমবাংলাকে ফুটবলের মক্কা বলা হতো। যেই পশ্চিমবাংলা আফটার ব্রাজিল প্রতিটা বাড়িতে বাড়িতে ফুটবলার পাওয়া যেত। পশ্চিমবাংলার প্রতিনিধি ইন্ডিয়ান টিম, ফুটবল টিমে 10-12 জন পর্যন্ত একটা সময় ছিল খেলতো। আর এখন মাত্র একজন পশ্চিমবাংলার প্লেয়ার ইন্ডিয়ান ফুটবল টিমে আছে। তাহলে আমাদের এটা ধ্বংস করছে কে? সরকার। খেলার মাঠগুলোকে প্রমোটিং করে দিচ্ছে। এই বারাসাতের কথা বলছি, ভলিবল একাডেমি ছিল, এখন জানি না কি অবস্থায় আছে। আপনাদের বারাসাত কাছেই তো, ওখান থেকে ন্যাশনাল ইন্ডিয়ার হয়ে খেলেছে, সেই সব প্লেয়ার বেরিয়েছে। এখন ওই মাঠটি নাকি প্রমোটিং করার জন্য ঘিরে নিচ্ছে। তাহলে বলুন সেটা খুলবে কোথায়? এই যে ফুটবল মাঠের কথা বারবার বলছি আমরা, ক্রিকেট মাঠের কথা, স্টেডিয়ামের কথা কেন বলছি? এখন যুগের সাথে তাল মিলিয়ে প্র্যাকটিস করতে হবে। একটা সময় ছিল আমার বাপ কাকারা যারা, আপনাদের জেঠুরা যারা, তারা যেমন খাদ্য খেত, বিশাল ক্ষমতা ছিল, তারা বিনা ট্রেনিং এ ইন্ডিয়ান ফুটবল টিম কাঁপিয়ে এসেছে। কিন্তু এখন কিছু টেকনিক্যাল পার্টও থাকে। আমরা স্টেডিয়াম ওই জন্যই চাইছি যে এখানে প্রপার অনুশীলন হবে, প্র্যাকটিসটা যথাযথ হবে। এই দত্তপুকুরের ছেলেরা শুধু পশ্চিমবাংলার ক্রিকেট ফুটবল টিম নয়, দেশের ফুটবল টিমের হয়ে, দেশের ক্রিকেটের টিম হয়ে, দেশের বিভিন্ন যে ডিসিপ্লিন আছে সেই সমস্ত হয়ে প্রতিনিধিত্ব যাতে করতে পারে, তার সূচনা আমরা এখান থেকে চাইছি। এই জন্যই আমাদের ছেলেরা এখানে স্টেডিয়াম চাইছে দত্তপুকুরের মানুষের জন্য। তবে স্টেডিয়াম তখনই হবে দত্তপুকুরের প্রত্যেকটা মানুষ তার রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে দত্তপুকুরের স্টেডিয়াম চাই বলে যখন আওয়াজ তুলবে, সরকার তখন বাধ্য হবে এখানে স্টেডিয়াম করে দিতে। আর সাথে সাথে একটা পয়েন্টে তো এটা ভুলে গিয়েছে, আমি আপনাদের বলে যাই, শুধু স্টেডিয়াম হলেই প্লেয়ার তৈরি হবে না, ফিউচারটাও সিকিউর করতে হবে। একটা সময় ছিল রাজ্য সরকারের বিভিন্ন চাকরির ক্ষেত্রে 2% কোটা রিজার্ভেশন ফর স্পোর্টসম্যান, রিজার্ভেশন ছিল। আমি নিজেও একজন ভলিবল প্লেয়ার, সেই জন্য আমি জানতাম। তো ওটাও রাজ্য সরকার এসে তুলে দিল। একটা সময় ছিল পশ্চিম বাংলায়, যখন বামেদের শেষ সময়, একদম 10,000 ছেলে মেয়েদের পশ্চিম বাংলার যারা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে তাদের মানে পারফরমেন্সের নিরিখে তারা উজ্জ্বল হয়েছে, মাস গেলে 500 টাকা তাকে স্টাইপেন্ড হিসাবে দেওয়া হতো। 10,000 ছেলে মেয়ে পেত, তার মধ্যে আমিও একজন ছিলাম। তো তারপরে বামের সরকার পরিবর্তন হয়ে তৃণমূল আসলো। আমি হয়তো ভেবেছিলাম 500 জায়গায় মাসে ওটা 1000 উঠবে, কিন্তু দুর্ভাগ্য আমাদের, এরা অনেক বড় বড় গল্প শোনায়। খেলা হবে গল্প শোনালেও কোন মাঠে যে খেলতে হবে, আসলে অন্ধকার জগতের প্রাণীরা আলোকে পছন্দ করে না, বুঝতে পেরেছেন তো? খেলা হবে কিভাবে? টেকনিকে তো খেলাবে, তোমার টেকনিক কি আছে, আমার টেকনিক কি আছে, তার বাদ দিয়ে রেফারিকে ভাড়া করে ওই পুলিশের মতো রেফারিকে যদি সাইডে নিয়ে নাও, যত ভালো প্লেয়ার হোক না কেন, ও গোল দিলে বলবে অফসাইড, আর অফসাইডে দাঁড়িয়ে গোল দিয়ে বলবে হ্যাঁ এটা বৈধ গোল। এই হচ্ছে না? আমি চ্যালেঞ্জ করে বলছি যে এমন একটা নির্বাচন ফেয়ার করে দেখাক, রেফারি নিরপেক্ষ থাকুক, তাহলে বুঝিয়ে দেবে বিরোধীরা তাদের পায়ে কত স্কিল আছে, গুনে গুনে 12খানা গোল দিয়ে ওদের ঘরে পাঠাবে। কিন্তু ওই রেফারি ভাড়া করেছে, রেফারি, রাইসম্যান, কাউন্সিল সব ভাড়া করে নিয়েছে। ভাড়া করে এখন বলছে খেলা হবে। ভাই তুই একাই খেল, যা, ছেড়ে দিয়েছি মাঠ এখন। আর ছেড়ে দেওয়ার জন্য তো আবার মানে ছেড়ে দিয়ে বেশিক্ষণ বসে থাকতে পারছি না। ওই ল কলেজে আমার বোনটাকে, শুধু ওই ল কলেজের কথা বলছি না, বিভিন্ন কলেজের কথা বলছি। খোঁজ নিয়ে দেখুন সিনিয়র দাদাদের হাতে নবগতা যে সমস্ত স্টুডেন্টরা আসে, কতজন কিভাবে হ্যারাসমেন্ট হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। অনেকে মুখ খুলতে পারে না।
হ্যাঁ বন্ধুগণ, দ্বিতীয় যে দাবিটা আছে, কলেজ তো আছেই, কলেজ এই ব্লকে নাই। স্বাধীনতার এত বছর পরও এখানে কলেজ নাই। এখানে তো এসসি সমাজের মানুষ বেশি বসবাস করে না মনে হচ্ছে এটা। তো আমি একটা কথা বলি, এই যে সরকার চলছে এটা সার্কাস চলছে, আপনাদের বলে যাচ্ছে। কারণ দেখায় মুসলমানদের খুব ভালোবাসি, তারপরেই দেখায় পিছড়ে বর্গের যারা আছে তাদেরকে খুব ভালোবাসি। মুসলমানদের কথা আর বলে লাভ নেই, জেলগুলোতে গেলে ভালোবাসা মমতা দিদির প্রমাণ হয়ে যাবে। 23,000 এই মুহূর্তে 23 থেকে 25,000 জেলবন্দি মানুষ আছে, তার মধ্যে 12 থেকে 15,000 মানুষ মুসলিম সমাজের আছে, নির্দোষ আছে প্রায় 10,000। ওখানে গেলে বুঝতে পারবে মমতা ব্যানার্জির ভালোবাসা কত মুসলমানদেরকে। আমি প্রসঙ্গে যাচ্ছি না। এসটি সমাজের মানুষদেরকেও খুব ভালোবাসে, দেখবেন করম উৎসব হলে, বিভিন্ন ধর্মীয় উৎসব হলে খুব দেখবেন নৃত্য পরিবেশন করে নেয়। আমি বিধানসভায়, এই লাস্ট বিধানসভার অর্থ বাজেট যখন ছিল, বিগত 2 বছরের বইটা আমি বার করেছিলাম, বাজেট বইটা, যে কি পরিবর্তন হচ্ছে একটু দেখি। তো একটু পড়াশোনা করতে করতে আমার চোখ দুটো কপালে উঠে যাচ্ছিল। কি যে এসটি মানে অনগ্রসর শ্রেণীদের ডেভেলপমেন্টের জন্য যে দপ্তর আছে সেইটা আমি খুলে দেখলাম। আমি বিশেষ করে বক্তব্য 3-4টে ইস্যুর উপরে দেবো বলে ভেবেছিলাম। তার মধ্যে আদিবাসী ডেভেলপমেন্ট, অনগ্রসর এসটি মুসলমানদের জন্য কি করছে, কারণ এইটাই নিয়েই তো আমাদের বেশি ফোকাস। আমরা রাজনীতিতে সবটাই আছে কিন্তু এটাতে বেশি। তো খুলে দেখি লাস্ট 3 বছরের, মানে এবছর আর প্রিভিয়াস 2 বছরের বাজেট বইটা খুলে দেখি এসটি ভাইদের যে হোস্টেলের সংখ্যা একটাও বাড়েনি। তার মানে প্রিভিয়াস 3 বছর আগে এসটি ভাইদের জন্য যে হোস্টেল ছিল, আজকের ডেটেও সেই হোস্টেল। 3টে অর্থবর্ষে নতুন একটা হোস্টেল করেনি। মানে এরা চায় না এসটি ভাইদের ছেলেমেয়েরা হোস্টেলে থেকে পড়াশোনা করে সমাজের মূল স্রোতে আসুক, কম্পিটিশন করুক। যদি কম্পিটিশন করে তাহলে ফেক এসটি সার্টিফিকেটে নন এসটিরা, ফেক এসসি সার্টিফিকেটে নন এসসিরা চাকরি পেয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে তো আন্দোলন সংগঠিত করবে। জানতেই পারবে না, ওই জন্য এদের পড়াশোনায় ধ্বংস করে দাও। উল্টে আমি কি দেখলাম এই লাস্ট 3 বছরে, আমি একটু দেখতে থাকলাম, নতুন তো হোস্টেল তৈরি করলো না আমার দলিত ভাইদের জন্য, নমশূদ্র ভাইদের জন্য, পিছড়ে বর্গের হিন্দু ভাইদের জন্য, মতুয়া ভাইদের জন্য। নতুন তো সরকার হোস্টেল তৈরি করলো না, তাহলে যে হোস্টেলগুলো আছে তার অবস্থা কি একটু জানার ইচ্ছা গেল। আমি আমাদের বাড়ির পাশের ব্লক হরিপাল ব্লকের আমাদের লক্ষ্মীকান্ত হাসদার বাড়ি, আমাদের ওই হরিপাল ব্লকে। আমি জিজ্ঞাসা করলাম, হকিদা আপনার এলাকায় তো একটা হোস্টেল আছে শুনেছিলাম, আপনি তো বলেছিলেন, তো তার অবস্থা কি একটু খোঁজ নিয়ে জানান তো। সে সাথে সাথে বলল ও তো বন্ধ হয়ে আছে। মানে এসটি ভাইদের জন্য নতুন 3 বছর হোস্টেল করেনি, আর যেটা হয়ে আছে সেইগুলোকেও বন্ধ করার জন্য এই মমতাময়ী সরকার উঠে পড়ে লেগেছে। কারণটা কি? কারণটা এটাই, যদি আপনার হাতে পেন বই খাতা দিয়ে দেওয়া হয়, আপনি তো প্রশ্ন করবেন, আর আপনি প্রশ্ন করলেই তো এদের চুরি বন্ধ হয়ে যাবে। আপনি প্রশ্ন করবেন, এদের আপনাকে ঠকাচ্ছে বন্ধ হয়ে যাবে। আপনি প্রশ্ন করবেন, আপনার অধিকার আপনার বাড়িতে পৌঁছে যাবে। তাই আপনাকে প্রশ্ন করতে দেবে না, আপনাকে জানতে দেবে না, আপনাকে অশিক্ষিত মূর্খ করে রাখার সর্বাত্মক চেষ্টা এই তৃণমূল কংগ্রেস করছে। আর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, আমি ভেবে পাচ্ছি না, অনেক বন্ধুরা তৃণমূলের অত্যাচারে বিজেপি করছে, তাদের ওপর নেতৃত্বদেরকে একটু চাপ দিতে বলুন, অন্তত একটু চাপ দিতে বলুন যে চাকরি দুর্নীতিতে একা তো আর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থবাবু যুক্ত নয়, পুরো ক্যাবিনেটের সাথে যুক্ত। এখনো পুরো ক্যাবিনেটকে ধরে জেলে ভরছে না কেন? পাড়াতে দত্তপুকুরের বিজেপি করার জন্য পিটিয়ে লাল করে দিচ্ছে তৃণমূলের লোকেরা, আর ওপরে তৃণমূলের নেতার সাথে এসি ঘরে বসে চা খাচ্ছে। এই প্রশ্নগুলো কিন্তু করতে হবে। বুথের স্তরে মারামারি লাগিয়ে দিচ্ছেন, আর এসি ঘরে বসে চা খাচ্ছেন, আর ম্যানেজ করছেন, বিপদে পড়লে দিল্লিগামী ফ্লাইট ধরে চলে যাচ্ছে। আমি কলেজের প্রসঙ্গে সে হোস্টেলের কথা বললাম, অবশ্যই দরকার। আমার শিক্ষার প্রয়োজন, শিক্ষার পরিকাঠামো তৈরি করে দেওয়ার দায়িত্ব সরকারের। অপদার্থ সরকার যদি না পারে, দায়িত্ব থেকে অব্যাহতি নিক, অন্যজনকে
অন্যজনকে তার ব্যবস্থা দিক, কিন্তু দুর্ভাগ্য এরা সম্পূর্ণ বেসরকারীকরণের দিকে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে যেতে চাইছে। ফলে এরা নতুন করে কলেজ স্কুল তৈরি করা তো দূরের কথা, যেইগুলো আছে সেইগুলোকে বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তবে আমি একটা কথা বলে যাই ভাই, এখানে আমার কলটা এটা রেকর্ড থাকবে, 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে হলেও বলবেন এই যে গঙ্গাপুর চৌমাথাতে এসে আইএসএফ এর এক ছেলে এক বিধানসভার এক সদস্য বলে গিয়েছিল 20 বছর পরে প্রমাণ হবে, দেখে নেবেন 20 বছর পরে যদি এখন আপনি না জাগ্রত হন, আগামী দিনে টাকা দাও শিক্ষা নাও। এই প্রাইভেট স্কুল, এই যেগুলো প্রাইমারি স্কুল আছে, টিচার নাই, বন্ধ হচ্ছে। স্কুল কি জেসিবি দিয়ে তুলে নিয়ে চলে যাবে নাকি ভাই? মমতা ব্যানার্জি বলবে স্কুল বন্ধ হয়ে গেছে, চলো আমি কালীঘাটে এসে গ্যারেজ করে দিই, এটা হবে কি? স্কুল তো থাকবে। হ্যাঁ, 10 বছর পরে দেখবেন, 15 বছর পরে যদি আমরা না জাগ্রত হয়, ওই স্কুল থাকবে। এখন দেখবেন চুন খসে পড়ছে, বাথরুমের টয়লেটের দরজা খোলা। কোয়েড স্কুলগুলো হলে মহিলাদের টয়লেটগুলো ঠিকঠাক নাই, হাইজিনের অনেক সমস্যা। তবে 10 বছর 15 বছর পরে কি দেখবেন, ওই স্কুলে ওখানে থাকবে, ওতে দেখবেন রং চঙে হয়ে গেছে, সামনে সুন্দরভাবে একটা পার্ক হয়ে গেছে, ফুলের গাছ বসানো আছে, আর ওখানে দেখবেন অমুক কোম্পানির স্কুল হয়ে গেছে। আর আপনি আপনার ছেলেটাকে এখন 230 টাকাতে গিয়ে দিয়ে দিলেন, সারা বছর আপনাকে পড়ানোর দায়িত্ব সরকার নিচ্ছে যেগুলো আছে। তখন কি মাস গেলে আপনাকে 2 থেকে 3 থেকে যার যে ধরনের ক্যাটাগরির টাকা পে করতে হবে, তাহলে আপনার ছেলে ওই স্কুলে যেতে পারবে। বলুন এখানে যারা আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, তো আমাদের শ্রমজীবী মানুষ, আমাদের মাসিক গড়াই কত বলুন, জানেন আপনারা? সব থেকে বেশি আমাদের সিকিমে, এটা শহরের মধ্যে পড়ছে, আচ্ছা সেমি, আচ্ছা সিকিমেও সব থেকে বেশি শহরের মানুষের ইনকাম, গ্রামীণ মানুষের ইনকাম। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মনে হচ্ছে 6000 থেকে না 8000 টাকা মাস গেলে ইনকাম। আপনি বলেন আপনার 2টো সন্তান, 2টি বাচ্চা, 2টোকে পড়তে দিলেন, তাহলে মাস গেলে তো 5000, আড়াই যদি হয় 5000 তো চলে গেল। খাবেন কি? ওই ছেলেটাকে শুধু পড়তে দিলে হবে, ওকে তো ভালো মন্দ দিতে হবে, তাহলে তো মেধা ঠিক থাকবে, ভালো পুষ্টিকর খাদ্য দিতে হবে, তো গেল তো। তাহলে কি করতে হবে আপনার ছেলেকে? যার বাবার টাকা আছে সেই স্কুলে যাবে, আর আপনার আমার যারা আর্থিকভাবে দুর্বল তারা আর স্কুলমুখী হবে না, সমাজ বিরোধী হবে। কেমন সমাজ বিরোধী হবে? এই ধরনের হবে। এই পাশেই আমাদের নৈহাটি একটি ছেলে শহর থেকে গিয়েছিল গ্রামে, আম বাগান দেখে ভালো লেগেছে, বাচ্চাটি গিয়ে আম পেড়েছে, একটা এটা অপরাধ হয়ে গেছে, পিটিয়ে মেরে দিয়েছে। এই ধরনের সমাজ বিরোধী তৈরি হবে। আর যদি আমার পেটে শিক্ষা থাকে, আমি তাহলে বুঝতে পারবো যে না, ছেলেটি গ্রাম শহর থেকে এসেছেন, আম বাগান দেখে ভালো লেগেছে, বরঞ্চ আমি পেড়ে দেবো, বাড়ি নিয়ে যা বাবু, তুই আম বাগানে কিছুক্ষণ থাক। দুটো সোচের ডিফারেন্স হবে, শিক্ষা থাকলে ডিফারেন্স হবে। সবে শিক্ষার সাথে সামাজিকতা প্রয়োজন আছে। আমার বলার বক্তব্য এটাই যে আমাদেরকে কিভাবে ধ্বংস করছে এই রাজ্য সরকার। আর দিনের শেষে যখন 1200 টাকা 1000 টাকা আমার মায়ের হাতে দিচ্ছে, আর আমরা ভাবছি যে এইবার আমাদের ভালো করেছে। আরে আমার মায়ের হাতে 1000-1200 প্রয়োজন নয়, মা 1000-1200 কেন, আমি চাই 5000 দিক, তার পরিবর্তে রাষ্ট্র কাজও বুঝে নি। কিন্তু 1000-1200 দিচ্ছেন, ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে।